হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের যাদের WBCS প্রিলিমিনারি এক্সাম 2026 আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব উপযোগী হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে আগামী যে 14ই জুন তারিখ আছে সেদিন কিন্তু তোমাদের এই WBCS প্রিলিমিনারি পরীক্ষাটা হতে চলেছে। তো তোমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, আর কিন্তু মাত্র 27 দিন সময় তোমাদের কাছে আছে। তো আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন WBCS এর প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে মক টেস্টের করানো হচ্ছে। তো সেই মক টেস্টগুলো তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করো। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। ঋগ্বেদের যে 10 রাজার যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারুশনি নদী। যে পারুশনি নদী ছিল তার ধারেই কিন্তু বা তার তীরেই কিন্তু এই দশা রাজার যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংস সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আর এটাকেই কি নদী বলা হয়? এটাকেই কিন্তু তোমার হচ্ছে রাভি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। কনিষ্কের মস্তিষ্কহীন মূর্তিটি ভারতের কোন শিল্পরীতির একটি উৎকৃষ্ট উদাহরণ? গান্ধার শিল্পরীতি, মথুরা শিল্পরীতি, অমরাবতী শিল্পরীতি নাকি গুপ্ত শিল্পরীতি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মথুরা শিল্পরীতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। যে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ প্রথা চালু করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খলজির একজন গুরুত্বপূর্ণ বা একজন আমরা বলতে পারি যে সেনাপতি, তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল মালিক কাফুর। আলাউদ্দিন খলজির যে দাক্ষিণাত্য অভিযান ছিল বা দক্ষিণ ভারতের অভিযান ছিল সেখানে কিন্তু এই মালিক কাফুরের নাম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, আর এই মালিক কাফুরকে কি করা হয়? মালিক কাফুর কিন্তু একজন দাস ছিল যাকে কিন্তু 1000 তোমার হচ্ছে দিনার দিয়ে কেনা হয়। তখনকার দিনে যে মুদ্রা ছিল সেই কারণের জন্য মালিক কাফুরকে 1000 দিনারেও কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন। যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে 1857 সালে মহাবিদ্রোহের পর কোথায় নির্বাসিত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল বাহাদুর শাহ জাফরকে 1857 সময়। আর মনে রাখতে হবে এই যে দ্বিতীয় বাহাদুর শাহ 1857 সময় যে মহাবিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব কিন্তু দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহই করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 5 নম্বর প্রশ্ন। যে সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশনা কে শুরু করেছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইনি কিন্তু এই যে সোমপ্রকাশ যে পত্রিকা সেটার কিন্তু প্রকাশনা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। আজকে 6 নম্বর প্রশ্ন। যে 1916 সালের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অম্বিকাচরণ মজুমদার। আচ্ছা, কেন এই অধিবেশনটা গুরুত্বপূর্ণ? তার কারণ 1916 কী করা হয়েছিল? 1916 কিন্তু এই যে নরমপন্থী আর যে চরমপন্থী দল ছিল সেই নরমপন্থী এবং চরমপন্থী দলের কিন্তু আবার কি হয়ে গেছিলো? আবার কিন্তু আমরা বলতে পারি যে প্যাচ আপ হয়ে গেছিলো। আবার কিন্তু তারা একসাথে কাজ করা শুরু করেছিল। আর কোন অধিবেশনে তারা ভেঙে গিয়েছিল? 1907 সালে যে সুরাট অধিবেশন সেই সময় কিন্তু তারা আলাদা হয়ে গেছিল। আর এই যে 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল সেই সময় কে হচ্ছে সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। আজকের 7 নম্বর প্রশ্ন। যে সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে কলকাতা ত্যাগ করেছিলেন? ঠিক আছে, এটাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। ইতিহাসে কিন্তু এটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। যদিও কিন্তু এই যে মহাভিনিষ্ক্রমণ এটা কিন্তু বুদ্ধ বা যেটাকে আমরা গৌতম বুদ্ধ বলি বা যাকে আমরা গৌতম বুদ্ধ বলি তার সাথে সম্পর্কযুক্ত। তিনি যখন গৃহত্যাগ করেছিলেন সেটাকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। কিন্তু এই যে সুভাষচন্দ্র বসুর এই যে কলকাতা থেকে ছদ্মবেশে পলায়ন করা এটাকেও কিন্তু মহাভিনিষ্ক্রমণের মতোই ধরা হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি। 1941 সালে কিন্তু এই যে ঘটনাটা সেটা কিন্তু ঘটেছিল। কোথার থেকে? এলগিন রোডে তার যে বাড়ি ছিল সেখান থেকে কিন্তু তিনি অন্তর্ধান করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর প্রশ্ন। দেখো সংবিধান থেকে কি প্রশ্ন করছে। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 32 নম্বর ধারা সেটাকে কিন্তু কি বলা হয়েছে? হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। এখানে কি আছে? এখানে কিন্তু 5 প্রকারের রিট জারি করার কথা বলা হয়েছে। 14 নম্বর ধারা কি বলা হয়েছে? 14 নম্বর ধারা কিন্তু সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 19 নম্বর ধারা কিন্তু যে বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। আর 21 নম্বর ধারা কিন্তু আমাদের যে রাইট টু প্রাইভেসি আর
আমাদের কিন্তু এখানে যে মৌলিক অধিকারগুলো আছে আর 21-এর যে নাম্বার ধারা আছে সেখানে কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 9তম প্রশ্ন, যে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কক্ষের চেয়ারম্যান হয়ে থাকেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের যে উপরাষ্ট্রপতি তিনি কিন্তু পদাধিকার বলে যে রাজ্যসভা থাকে সেই রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হয়ে থাকে। আর এটা কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এটা কিন্তু যে আর্টিকেল 64, সেই আর্টিকেল 64-তে কিন্তু এটা উল্লেখিত আছে যে রাষ্ট্রপতি কী হবে, রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে কী হবে, রাজ্যসভার চেয়ারম্যান হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর চেয়ারম্যান এবং সদস্যদের কে নিযুক্ত করেন? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? আচ্ছা দেখো, এটা যেহেতু পিএসসির পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু পিএসসি সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমি চাইবো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা তোমাদের যে জেনারেল নলেজ আছে বা কমন সেন্স আছে তার ওপর ভিত্তি করে আমাকে অ্যান্সারটা দাও। এটা কিন্তু তোমাদের জন্য HW রাখলাম, উত্তরটা নিচে লেখা আছে, কেউ কিন্তু দেখবে না, এইটুকু কিন্তু নিজের কাছে ফেয়ার হতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি, সেটা তোমার হচ্ছে মূল উদ্দেশ্য কী? কল্যাণকরী রাষ্ট্র, যেটাকে আমরা ওয়েলফেয়ার অফ স্টেট বলি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সরকারের স্বৈরচারী ক্ষমতা হ্রাস করা, নাকি শক্তিশালী কেন্দ্র গঠন করা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কল্যাণকারী রাষ্ট্র, যেটাকে কিন্তু আমরা ওয়েলফেয়ার স্টেট বলি। আচ্ছা ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে? এটা কিন্তু তোমার যে পার্ট 4, সেই পার্ট 4-এ কিন্তু এই ডিপিএসপির কথা উল্লেখ আছে। ঠিক আছে, কত থেকে কত নম্বর ধারা পর্যন্ত এটা আছে? এটা কিন্তু একদম 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের কততম তপশিলে যুক্ত করা হয়েছিল? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 10ম তপশিল বা 10th যে শিডিউল সেখানে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা 8ম তপশিলে কি আছে? 8ম তপশিলে কিন্তু যে ভাষা, সেই ভাষার কথা কিন্তু উল্লেখিত আছে। 9মে কি আছে? 9মে কিন্তু যে ভূমি সংস্করণ আছে সেই ভূমি সংস্করণের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, 11দশে কি আছে? 11দশে কিন্তু যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের কথা কিন্তু 11দশে বলা হয়েছে। পঞ্চায়েতটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? এটা কিন্তু 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী তার মাধ্যমে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? পরেশনাথ, গোর্গাবুরু, শুশুনিয়া নাকি বিহারীনাথ? তো সঠিক অ্যান্সার কী হবে এটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পরেশনাথ। ঠিক আছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ গোর্গাবুরু, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে সেই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই যে তোমার দেখতে পাচ্ছ যে পরেশনাথ, এটা কিন্তু ছোটনাগপুর যে মালভূমি সেই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 14তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এবং ভারতীয় প্রমাণ সময় রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পরস্পরকে ছেদ করছে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড নাকি ওড়িশা? তো সঠিক অ্যান্সার কী হবে এটা? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, তোমরা কিন্তু আশা করি প্রত্যেকটা কোশ্চেনের লেভেল বুঝতে পারছো। দেখো WBCS-এর পরীক্ষা বা পিএসসির যে কোনো পরীক্ষা, তার মধ্যে কিন্তু WBCS-এর যে পরীক্ষা সেখানে কিন্তু তোমাকে জিকের একদম ডেপথ পর্যন্ত ঢুকতে হবে। এখানে আমি চেষ্টা করেছি তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা আমাদের কনস্টিটিউশন, আমাদের যে ইকোনমিক্স, প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেন বা প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু এখানে আমি অ্যাসেম্বল করে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই 3টি দেশের সীমান্ত স্পর্শ করে? অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম নাকি উত্তরাখণ্ড? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিকিম। ঠিক আছে, এই যে সিকিম রাজ্যটা আছে এর সাথে কিন্তু নেপাল, ভুটান এবং চীন তিনটেরই কিন্তু সীমানা লাগছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লোকটাক হ্রদ যা কিন্তু ভাসমান দ্বীপের, ঠিক আছে, যেটাকে বলা হয় ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত, তো এটা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখতে হবে এই যে লোকটাক লেক আছে এর ওপরে কিন্তু কি আছে? এর ওপরে কিন্তু একটা ভাসমান, ঠিক আছে, ভাসমান জাতীয় উদ্যান আছে। তার নাম কি? তার নাম কিন্তু হচ্ছে কেওবুল লামজাও। ঠিক আছে, তো এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু হচ্ছে মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 17তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প বা পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ কত সালে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে গণ্যিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1992 সালে কিন্তু এটা করা হয়েছিল। আচ্ছা এই যে বক্সা জাতীয় উদ্যান বা বক্সা যে আমরা বলতে পারি যে টাইগার রিজার্ভ, এটা কোথায় আছে? এটা কিন্তু যে আলিপুরদুয়ার। ঠিক আছে, এটা কিন্তু যে আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ারে কিন্তু এটা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম
ভারতের প্রথম জিএসটি কোন রাজ্যে চালু হয়েছিল? দেখো সবার প্রথম মনে রাখতে হবে জিএসটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল। এটা কিন্তু 101তম যে সংবিধান সংশোধনী তার মাধ্যমে এসেছিল। আর জিএসটি কিন্তু সবার প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? সবার প্রথম কিন্তু এটা আসামে চালু হয়েছিল আমাদের ভারতবর্ষে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকের 19তম প্রশ্ন, যে রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো রিজার্ভ ব্যাংক কিন্তু 1935-এ গঠিত হলেও রিজার্ভ ব্যাংকের যে জাতীয়করণ সেটা কিন্তু 1949 সালে, অর্থাৎ তোমার হচ্ছে 1949-এর যে 1 এপ্রিল এই তারিখে কিন্তু করা হয়েছিল ন্যাশনালাইজ। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার হচ্ছে মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ছদ্মবেশী বেকারত্ব বা যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বলা হয় সাধারণত ভারতের কোন ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? তোমাদেরকে আমি একটু আগে বললাম, আমি এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, ইকোনমিক্স সব রকমের কোশ্চেন কিন্তু রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা শুধু এই প্র্যাকটিস সেটগুলোকে একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিন্তু মক আকারে দিয়ে যাও এবং প্রত্যেকে কিন্তু তোমাদের যে উত্তর সেগুলো কিন্তু কমেন্টে জানিয়ে যাও। দেখো কি বলছে, তার ছদ্মবেশী যে বেকারত্ব আছে যেটাকে আমরা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বলে থাকি সাধারণত ভারতের কোন ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কৃষিক্ষেত্রে। ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে পারি এগ্রিকালচারাল সেক্টর, এখানেই কিন্তু ডিসগাইজ যে আনএমপ্লয়মেন্ট সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 21তম প্রশ্ন, দেখো একটু আগে বললাম যে সায়েন্সও রেখেছে এখানে, যে এখানে কিন্তু সায়েন্সের প্রশ্নটা, যে পরম শূন্য তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে কত হয়ে থাকে? 0 ডিগ্রি হয়ে থাকে, -100 ডিগ্রি হয়ে থাকে, 273.15 ডিগ্রি হয়ে থাকে, নাকি 273.15 ডিগ্রি প্লাসে হয়ে থাকে? তো দেখো পরম শূন্য উচ্চতা কিন্তু সবসময় কী হয়ে থাকে? সবসময় কিন্তু তোমার হচ্ছে শীতল, বা যেখানে কিন্তু সমস্ত গ্যাসের যে অণু সেগুলো কিন্তু একদম থেমে যায়। ঠিক আছে, তাদের গতিশক্তি কিন্তু থেমে যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গাড়ির রেয়ার ভিউ যে ফাইন্ডার থাকে সেখানে আমাদেরকে কোন দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, নাকি হচ্ছে বেলনাকার দর্পণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে রেয়ার ভিউ ফাইন্ডার থাকে এটাকে কিন্তু আমরা যে উত্তল দর্পণ থাকে সেই উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করি। অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে? অবতল দর্পণ কিন্তু যে হেডলাইট এবং যে সেলুনে যে তোমার হচ্ছে ইয়েগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে কাজগুলো ব্যবহার করা হয়ে থাকে সেখানে কিন্তু ব্যবহার করা হয়। ইভেন যে দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টদের যে কাজ হয়ে থাকে সেখানেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড ড্রেনের জন্য মূলত কোন দুটো গ্যাস দায়ী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে SO2 এবং NO2, এটাই কিন্তু সবথেকে বেশি দায়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন, যে নিচের কোন রোগটি প্রোটিনের তীব্র অভাবের কারণে শিশুদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোয়াশিওকার। ঠিক আছে, এটা কি ঘটিত রোগ? এটা কিন্তু একটা প্রোটিন ঘটিত রোগ বা একটা প্রোটিনজনিত রোগ কিন্তু আমরা এখানে বলতে পারবো। ঠিক আছে, অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া কিন্তু হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ শরীর থেকে কিন্তু রক্ত কমে যাওয়া। ঠিক আছে, গলগণ্ড কি? এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে। আর অস্টিওম্যালেশিয়া এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয়জনিত একটা রোগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 25তম প্রশ্ন, যে পতঙ্গভুক উদ্ভিদ যেমন কলসিপত্রী নাইট্রোজেনের ঘাটতি মেটাতে কিসের থেকে পুষ্টি সংগ্রহ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কীটপতঙ্গ। আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো, দেখবে এক ধরনের গাছ থাকে, এদের কিন্তু এরকম মুখ থাকে আর এখানে কিন্তু এরকম দাঁত থাকে। যখনই পোকাগুলো এসে এখানে বসে সঙ্গে সঙ্গে কিন্তু এরা কী করে? এটাকে কিন্তু এটা গিলে ফেলে। এটা কিন্তু মূলত নাইট্রোজেনের যে ঘাটতি সেটাকে দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 26তম প্রশ্ন, যে কোন গুপ্ত রাজা বিক্রমাঙ্ক বা বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। একটা মজার বিষয় হচ্ছে ইতিহাসে কিন্তু বিক্রমাদিত্য বলে আমরা অনেক তোমার হচ্ছে রাজাকে দেখতে পাবো। মোট কিন্তু 16 জন রাজা ছিলেন যারা কিন্তু এই বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিলেন। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এনাকে কিন্তু শকারিও বলা হয়ে থাকে, কারণ ইনি কিন্তু সম্পূর্ণ যে শক আক্রমণ ছিল সেটা কিন্তু ধ্বংস করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মিনি কনস্টিটিউশন নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 42তম সংবিধান সংশোধন, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা কিন্তু 1976 সালে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। এটাকে কেন মিনি কনস্টিটিউশন বলা হয়? কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জেস করা হয়। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস প্রত্যেকটাই কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 28তম প্রশ্ন, যে ভারতের প্রাচীনতম তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু
কিন্তু হচ্ছে ডিগবয়, ঠিক আছে, আসামের ডিগবয়তে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যারোমিটারের পারস্তম্ভের পাটা হঠাৎ কমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তীব্র ঝড়ের যে পূর্বাভাস সেটা কিন্তু পাওয়া যায়। যদি হঠাৎ কমে যায়, একদম হঠাৎ যদি নিচে চলে আসে, তাহলে কিন্তু তীব্র ঝড়ের আমরা সংকেত পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, তো আজকে লাস্ট প্রশ্ন দেখব কী বলেছে। নিম্নলিখিতের মধ্যে কে ভারতের প্রথম আইন অফিসার বা ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হন? ভারতের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, তারপরে হচ্ছে ভারতের সলিসিটর জেনারেল, নাকি হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত ধারাটা কত? আর্টিকেল 76-এ কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। তো আজকে এই অবধি ছিল। ভিডিওটা যদি তোমাদের জন্য ইউজফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এইভাবে কিন্তু তোমাদের WBCS পরীক্ষাকে টার্গেট করে এই মক টেস্টের সিরিজটা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে। পরীক্ষার আগের সপ্তাহে আমরা এইগুলোকে অ্যাসেম্বল করে 100টা করে কোশ্চেন নিয়ে, জিকের কোশ্চেন নিয়ে কিন্তু ম্যারাথন সিরিজেরও আয়োজন করব। তার পরবর্তীকালে কিন্তু যে পিএসসি মিসলেনিয়াস আছে সেই পিএসসি মিসলেনিয়াসটাকে কিন্তু আমরা টার্গেট করব। এছাড়া তো রেলের পরীক্ষাগুলো আমাদের চলতেই আছে। রেলের পরীক্ষার যে কোচিং সেটা কিন্তু আমাদের করানো হচ্ছে ফ্রিতে ইউটিউবে। আশা করি তোমরা প্রত্যেকে সেগুলো সম্পর্কে ওয়াকিবহল আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।